আমি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছি। বাংলাদেশের মানে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে যদি তালিকা করা হয়, সর্বাগ্রে এই বিশ্ববিদ্যালয়ের নাম থাকবে। আমি এখানে বহুবার এসেছি। আজকে একটা গুরুত্বপূর্ণ একটা কার্যক্রমে এসেছি। এসে আপনাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ। এখানে আমার আহ, প্রিয় সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের আমার ছোট ভাই বোনেরা আছে। আপনি যে প্রশ্নটা করেছেন যে শিক্ষার মান উন্নয়নে সরকার কি পদক্ষেপ নেবে, আপনারা জানেন যে আহ, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যিনি প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগেই বিএনপির যে নির্বাচনী এজেন্ডাগুলো ছিল তার মধ্যে শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এবং শিক্ষাকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে নানাবিধ বিষয় সেখানে উঠে এসেছে। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার কথা যদি আমি বলি, শিক্ষা ব্যবস্থার যে কালিমা লেগে রয়েছে বিগত প্রায় 2 দশক ধরে শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে। আমরা জানি যে শিক্ষকদেরকে পরীক্ষার খাতা দেখতে দেওয়ার সময় বলে দেওয়া হয়েছে যে যাতে ফেল অবস্থায় কোনো খাতা ফেরত না। আমরা শুনেছি বলা হতো যে পাস ফেল করেছো নাকি A+ পেয়েছো। এইভাবে শিক্ষার পুরো কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে। এটা অনেক লম্বা প্রসেস। এটা ডে নাইট, এটা কোনো ডে নাইট ম্যাচ না যে একদিনেই সব সম্ভব, রাতারাতি ভালো করে ফেলা সম্ভব না। সরকারের পক্ষ থেকে অনেকগুলো উদ্যোগ আছে। প্রাথমিক শিক্ষা পর্যায়ের বেশ কিছু উদ্যোগ আছে। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় সকল দিকেই উদ্যোগ আছে। আমরা দেখেছি যে বাচ্চাদের থেকে, যে একদম ছোটদের থেকে শুরু করে আমরা লার্নিং উইথ হ্যাপিনেস নামে একটা বিষয় শুনেছি। এটা কিন্তু বেশ জনপ্রিয় হয়েছিল নির্বাচনের আগে। আনন্দময় শিক্ষা, শিক্ষাকে বিভিন্ন প্রোঅ্যাক্টিভ এবং অ্যাক্টিভিটির মাধ্যমে, সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিক্ষাকে বাচ্চাদের জন্য আনন্দময় করে তোলার জন্য যে প্রক্রিয়া সেইটা। এবং আমরা দেখেছি বিএনপির একটা অন্যতম প্রতিশ্রুতি ছিল ওয়ান টিচার ওয়ান ট্যাব। এই প্রকল্পের আওতায় প্রত্যেক শিক্ষককে একটা ডিজিটাল কাঠামোর মধ্যে নিয়ে আসা, তাদের কারিকুলামগুলোকে আরো সমৃদ্ধ করার জন্য এই ট্যাব কার্যক্রমটা ইতিমধ্যে সরকার কাজ শুরু করে দিয়েছে। আমরা দেখেছি বিএনপির একটা বড় প্রতিশ্রুতি ছিল ডিজিটাল ক্লাসরুমের ব্যাপারে। সেই ডিজিটাল ক্লাসরুম, মাল্টিমিডিয়া ক্লাসরুম, যেটার মাধ্যমে স্থানীয় থেকে শুরু করে দেশি বিদেশি ভালো ভালো ক্লাস বা ভালো ভালো নোটসগুলো, ভালো ভালো ক্লাসের ভিডিওগুলো যেখানে দেখানো সম্ভব। আমরা দেখেছি বিএনপি ইতিমধ্যেই মিড ডে স্কুল প্রোগ্রামের, মিড ডে ফিডিং যে প্রোগ্রামটা, স্কুল ফিডিং, সেই প্রোগ্রামটা আবার চালু করেছে। আমরা দেখেছি বিএনপি ইতিমধ্যেই একটা বড় পদক্ষেপ হাতে নিয়েছে, 2 লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস, কেটস, এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে পাটের তৈরি স্কুলের ব্যাগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এর পাশাপাশি বিএনপির একটা বড় চাহিদা হচ্ছে আমাদের কর্মমুখী শিক্ষা, ভোকেশনাল এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন, এইটার দিকে জোর দেওয়া। এবং সেটার কারণে যে শিক্ষার সাথে জড়িত যে সমস্ত সংস্থাগুলো রয়েছে যেগুলো দক্ষতা উন্নয়নের জন্য কাজ করে থাকে, সেই দক্ষতা উন্নয়নের জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করে সেগুলোকে আরো বেশি ক্রিয়াশীল করা এবং সেগুলোর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে এবং যারা কর্মসংস্থানের জন্য কাজ করতে চায় তাদেরকে নিয়ে আমাদের তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করা। এবং আপনি বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন, আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতিকরণ, এবং শুধু রাজনীতিকরণ না, আমরা দেখেছি কিভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে কুক্ষিগত করা হয়েছে, যেটা আমরা অন্তর্বর্তী সরকারের আমলেও দেখেছি যে একটা রাজনৈতিক দল তারা মানে বাজারখানা, কসাইখানা, জবাইখানা থেকে শুরু করলে পারলে তারা টয়লেট বাথরুমও দখল করে ফেলে। তারা বিশ্ববিদ্যালয়গুলোকে সেভাবে দখল করেছে। সেই একইভাবে এই বিশ্ববিদ্যালয়গুলোকে আবার শিক্ষার্থী বান্ধব পরিবেশে ফিরিয়ে আনার জন্য এবং সরকারের যে এজেন্ডা, সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিবর্তন আনা খুবই জরুরি। কারণ অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পর্যায়ে যারা বসে আছেন, সর্ষের মধ্যে ভূত। এই ভূত না তাড়াতে পারলে বিশ্ববিদ্যালয়গুলোতে উন্নয়ন করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ে কারিকুলামগুলো নিয়ে কাজ করতে হবে, সেগুলো নিয়ে বিশদ পরিকল্পনা রয়েছে সরকারের। বিশ্ববিদ্যালয়ে টেকনিক্যাল এডুকেশন, যেটা আমি আগেও বলেছি, সেটাকে বাড়ানোর জন্য সরকারের বিশদ পরিকল্পনা রয়েছে। ভাই, আরেকটা বিষয় আমরা দেখেছি, গতকালকে রাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। তো এই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার পরে আমরা দেখেছি কিন্তু বেশ কিছু আপনার দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে।
তো সামনের দিনে যাতে মানুষজনের জীবন মানে খুব একটা সমস্যা না হয় সেজন্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে হলে আমার একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। জ্বালানি তেলের যে বিষয়টা হয়েছে, আমি মনে করি যে সরকার যে পরিস্থিতিতে বা যখন এসে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছে, সেই পরিস্থিতি হওয়ার আগে বাংলাদেশ বাদ দিয়ে পৃথিবীর সকল দেশে, প্রায় অধিকাংশ দেশে এই জ্বালানি তেলের দাম এর আগে থেকেই অনেক আকাশচুম্বী অবস্থায় ছিল এবং সবাই এর আগেই অনেকটা দাম বাড়িয়ে ফেলেছে। সরকার অনেক চেষ্টা করেছে এবং এই দামকে একটা সহনশীল পর্যায়ে রাখার চেষ্টা করছে, কারণ এটা একটা বৈশ্বিক সংকট। আপনি নিজেই জানেন, আপনি যেহেতু একজন সাংবাদিক, আপনি নিজেই জানেন যে আমাদের জ্বালানি তেলের জাহাজগুলো এখনো হরমুজ প্রণালী পার হতে পারছে না। সো এই যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস, এটা আসলে সরকারকে দোষারোপ করার সময় নয়, এটা আমাদের সবাই মিলে একটা সুন্দর এবং স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য কাজ করার একটা সময়। এটা সরকারকে দোষারোপ করে দিতে পারলে আমরা অবশ্যই সচেতন নাগরিক হিসেবে আমরা যেটা ভুল, যেটা মিথ্যা, যেটা খারাপ হবে সেটা আমরা অবশ্যই তার সমালোচনা করব। কিন্তু যেহেতু এটা একটা বৈশ্বিক সমস্যা, এই সমস্যা ব্যক্তিগতভাবে বা আমাদের দেশীয়ভাবে আমাদের খুব বেশি একটা মানে এটা করার সুযোগ নাই। তারপরও সরকার অনেক উদ্যোগ নিয়েছে। আমরা জানি যে আমরা মধ্যপ্রাচ্যের বাইরে থেকে যে সমস্ত বিকল্প উৎসগুলো রয়েছে, সেই বিকল্প উৎসগুলো থেকে তেল সংস্থান করার জন্য সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে এবং অনেক জায়গা থেকে সরকার তেল আনতে সক্ষম হয়েছে এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যে আরো চলমান আছে এবং সামনের দিনেও চলমান থাকবে। এবং আশা করি বৈশ্বিক পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে চলে আসে, এই বাজারের যে এই সমস্যা ইনশাআল্লাহ খুব দ্রুতই কেটে যাবে।